দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম তালুকদার, গবেষক, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক দাতা সংস্থাসমূহের উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক। জনাব তালুকদার, আজকে আপনাকে আমাদের ২৬শে নির্বাচনের স্টুডিওতে স্বাগত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, বেশ অনেক সময় পরে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত আসলে এবারের ইলেকশনটা নিয়ে। এই ইলেকশন হবে কি হবে না সেটা নিয়ে একটা কনফিউশন ছিল মানুষের মধ্যে, এবং তারপরে মানুষের এই উচ্ছ্বাস, আপনি কেমনভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা তো হবেই। এটা উদ্বেগটা এই কারণে যে ৫ই আগস্টের পর একটা ছাত্র জনতার একটা অভ্যুত্থান হয়েছে। এটা এরপর মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল নির্বাচনটা দ্রুত হওয়া বাঞ্ছনীয়, কারণ 2014, 18, 24 তিনটা নির্বাচন ইনক্লুসিভ না হওয়ার কারণে বিশেষ করে তরুণদের মাঝে একটা আকাঙ্ক্ষা ছিল যে দ্রুততম সময়ে একটা নির্বাচন হওয়া প্রয়োজন। এই আকাঙ্ক্ষাটা বৃহত্তর দল, এখন তো আওয়ামী লীগ অনুপস্থিত, সুতরাং বৃহত্তর দল এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপি, তাদের পক্ষ থেকে তাগাদাটা বেশি ছিল। আমরা যারা একাডেমিক বা সিভিল সোসাইটি মেম্বার, তারাও কিন্তু আমরা মনে করেছিলাম দ্রুত একটা নির্বাচন হওয়া প্রয়োজন। কারণ এই পরিবর্তনটার কারণ কি, আন্দোলনটা বা সব কিছু তাগাদাটা কিসের জন্য, যে একটা ইনক্লুসিভ নির্বাচন না হওয়া থেকেই কিন্তু এই আকাঙ্ক্ষাটা বা এটার প্রয়োজন ছিল অভ্যুত্থানটা। কিন্তু সেই নির্বাচনটা যদি 1.5 বছর পরে হয়, এটা আমরা পক্ষে ছিলাম না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনার একটা প্রত্যাশা ছিল যে উনি সংস্কার করবেন আগে, কিন্তু সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আপনি তো একটা অনির্বাচিত সরকার তো সংস্কার করতে পারবেন না, আসলে তার লিমিটেশন আছে। তার এই সংস্কারগুলো পার্লামেন্টে আইন প্রণয়ন করতে হবে। পার্লামেন্ট যেহেতু নাই, তাহলে কীভাবে করবে? অধ্যাদেশের মাধ্যমে। সেই অধ্যাদেশটা তো পরবর্তী পার্লামেন্টে এটা গ্রহণযোগ্য হতে হবে, পরবর্তী পার্লামেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সুতরাং যদি রাজনৈতিক দল, বিশেষ করে নির্বাচিত যারা সংসদে যাবেন, তারা যদি এই সংস্কারকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তো এটা কাজ হবে না। সুতরাং এই আঙ্গিক থেকে আমরা বলেছিলাম যে সংস্কারটা দ্রুত সময়ের মধ্যে সংস্কার প্রস্তাবনা আলোচনা করে একটা কনসেনসাসে এসে দ্রুত নির্বাচনটা চলে যাওয়া। আর এটা হলে কিন্তু আজকে যে অস্থিরতাগুলো হয়েছে, মব জাস্টিস এর কথা আসছে, গভর্নেন্সের অনুপস্থিতির কথা আসছে, এবং আপনার দ্রব্যমূল্য অস্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্য সব জায়গায় একটা স্থবিরতা, দাতা সংস্থাসমূহ কিন্তু ফান্ডিং একটা অনির্বাচিত সরকারকে সেভাবে না করারই কথা। এই যে এত কাঙ্ক্ষিত যে ইলেকশন, এই ইলেকশন ঘিরে নির্বাচন কমিশনের যেই প্রস্তুতি, সেটাকে আপনি কতটুকু সন্তোষজনক মনে করছেন? নির্বাচন কমিশন, তার তো অভিজ্ঞতা নেই। নির্বাচন কমিশন তো একটা কমিশন, এটা তো বিউরোক্রেটিক অর্গানাইজেশন না। এখানে প্রফেশনালরা আসেন, দায়িত্ব নেন, যারা আসেন তারা অবশ্যই বিজ্ঞ ব্যক্তি, ভিন্ন অভিজ্ঞতা আছে, কিন্তু নির্বাচন করার অভিজ্ঞতা তো তাদের নেই। এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই নির্বাচনটা একটু ভিন্নতর, কারণ মানুষের একটা প্রত্যাশা ছিল, গণমানুষের একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশ অভ্যুত্থানের পরে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হবে, একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, একটা ইনক্লুসিভ রাষ্ট্র হবে। সেটার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দায়িত্বটা অনেক বৃহত্তর ছিল। কিন্তু নির্বাচন কমিশন তো এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, একটা অধ্যাদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে তার কার্যক্রম স্থগিত করেছে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষে একটা নির্বাচন পরিচালনা করা, এটা মূলত এখন দুটা ব্লকের মধ্যে নির্বাচনটা হচ্ছে। একটা ব্লক হচ্ছে জামাত এবং এনসিপির যে সম্মিলন, আর একটা ব্লক বিএনপি নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই নির্বাচনটা তো কম্পিটিটিভ নির্বাচন, এটা একাডেমিক হিসাবে আমরা বলতে পারি না যে পুরো এনসিপির জামাতের সাথে দলীয়ভাবে জোট হয়ে ইলেকশনটা করা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো এনসিপির দলীয় সিদ্ধান্ত। এটা আমাদের দেখার থেকে তরুণরা কীভাবে দেখছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, তরুণদের সাথে আমার যেটুকু ইন্টারাকশন হয়, প্রতিনিয়ত ইন্টারাকশন হয়, তরুণদের একটা বড় অংশ তারা এটা সন্তোষ প্রকাশ করেনি। তাদের একটা প্রত্যাশা ছিল যে এনসিপি
তরুণদের একটা দল, তারা আগামীর বাংলাদেশের সম্ভাবনাময় দল। সেই হিসাবে তারা তাদের মতো সংসদে তারা কতজন যেতে পারবে তার থেকে তাদের দলের যে স্বতন্ত্র ভোটটা সেটা থাকাটা তাদের জরুরি ছিল। এটা তরুণদের প্রত্যাশার বিপক্ষে গিয়েছে। জামাতের সাথে তারা যখন জোট হিসেবে ইলেকশনটা করছে, এ কারণে কি তাদের জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েছে, বা আপনি কি মনে করছেন যদি তারা জামাতের সাথে জোট আকারে ইলেকশন না করতো তাহলে কি তারা জনগণের বা তরুণ, এবার অনেক দেখছি আমরা যে অনেক তরুণ ভোটার আছে, তো তাদের সাপোর্টটা বেশি পেত কিনা? এটা নির্ভর করে ইলেকশনটা কখন হয়েছে। ইলেকশনটা যদি অভ্যুত্থানের পরপরই হতো তাহলে তরুণরা এই তরুণদের ইমেজটা বজায় থাকতো। এবং তরুণদের আমরা মনে করি তরুণদের একটা অংশ মাত্র 3 জন প্রতিনিধি সরকারে যাওয়া, এটা একটা ক্ষমতা, কিন্তু একটা বিতর্কিত বিষয়। আপনি ক্ষমতায় গেলে পুরো ক্ষমতার যে ব্যর্থতার দায়ভারটা তরুণদের ঘাড়ে চলে আসছে। যেহেতু প্রফেসর ইউনূস বলেছেন আমরা তরুণদের দ্বারা সরকার গঠিত হয়েছে, তরুণরা আমাদেরকে নিয়ে আসছে, ছাত্ররা নিয়ে আসছে, সুতরাং সরকারের ব্যর্থতার দায়ভারটা তরুণদের ঘাড়ে চলে আসছে। তারা সরকারে না গেলে তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারতো এবং জনমানুষের প্রতিনিধি হিসেবে থাকতে পারতো। এই কারণে নির্বাচনটা যদি দ্রুত হতো এবং তরুণদের দলটা যদি তাৎক্ষণিকভাবেই তারা দল ফর্ম করতো, নিশ্চিতভাবেই তরুণদের একটা ভালো সম্ভাবনা ছিল, তরুণদের ইমেজটা সমুন্নত থাকতো। বিলম্বিত হওয়াতে সমস্ত বিতর্কের দায়গুলা তরুণদের ঘাড়ে পড়ছে, অনাকাঙ্ক্ষিত যদিও। একদম ইলেকশনের আর মাত্র 12 ঘন্টারও কম সময় বাকি। আমরা যদি ঘড়ি ধরে হিসাব করি তাহলে 12 ঘন্টারও কম সময় আমরা ইলেকশনের আগে পাচ্ছি। তো এই একদম শেষ মুহূর্তে ভোট কেন্দ্রের প্রস্তুতি আর ব্যালট ব্যবস্থাপনায় আসলে কোন ধরনের চ্যালেঞ্জগুলো আসতে পারে বলে আপনি মনে করেন? ব্যালট ব্যবস্থাপনা এটা তো নতুন না, ইলেকশন তো হচ্ছে, বাংলাদেশে ইলেকশন হচ্ছে, ইলেকশনটা ইনক্লুসিভ হচ্ছে কিনা সেই প্রশ্নটা থেকে যায়। পরপর 3টা ইলেকশন ইনক্লুসিভ হয়নি, এটা আবার একটা নির্বাচন যেটা ইনক্লুসিভ আমরা করতে পারিনি। ভিন্ন মত অনেকের আছে যে একটা সরকার যাদের বিরুদ্ধে আন্দোলন তাদেরকে নির্বাচন করতে এই মুহূর্তে দেওয়া উচিত কিনা, বা তারা কতটা রিগ্রেট প্রকাশ করেছে, বাট সেই প্রক্রিয়ায় তো সরকার যায়নি, যেটা একটা ট্রুথ কমিশন হতে পারত, সেই প্রক্রিয়ায় তো সরকার যায়নি। সুতরাং তাদেরকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনটা করা একটা দিক, আর একটা দিক ইলেকশন কমিশন নির্বাচনের এই যে বিষয়গুলো আপনি বললেন এখানে চ্যালেঞ্জ আছে কি না, এখানে চ্যালেঞ্জ থাকার তো কারণ নাই, নির্বাচন তো হচ্ছে, নিয়মিতই হচ্ছে, 14, 18, 24 এই নির্বাচনগুলো তো হয়েছে, একই দাঁড়ছেন নির্বাচন, আপনার ইনক্লুসিভ ছিল না সেগুলো। তো সুতরাং এটা তো নতুন বিষয় না বাংলাদেশের জন্য, ভোটাররাও অভ্যস্ত। শুধুমাত্র একটা বিষয় নতুন, যেটা গণভোটটা এর সঙ্গে এখন সংযুক্ত হলো, যেটা একটা চ্যালেঞ্জ ভোটারদের জন্য। কারণ ভোটারদের একটা বড় অংশ, আমরা যারা মোটামুটি সচেতন বা বুঝতে পারি, তাদের কাছেই এই গণভোটটা একটা কনফিউজিং। কারণ 4টা বিষয়কে আপনি একটা প্যাকেজে যখন নিয়ে আসবেন, আমি তো এর 2টা অংশের সঙ্গে একমত নাও হতে পারি, এমনকি একটা বিষয়ের সঙ্গে একমত নাও হতে পারি। এখন আমাকে বলছেন হার পক্ষে বা নার পক্ষে, আমি যদি হার পক্ষে দিই, আমি 3টা বিষয়ে একমত মনে করুন, একটা বিষয়ের সঙ্গে তার অনেকগুলো উপধারা সংযুক্ত আছে, আমি এটা কিছু উপধারার সাথে একমত না, তাহলে তো আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হচ্ছে। তা আমি 1 গ্লাস পানির মাঝে যদি একটা সামান্যতম জীবাণু থাকে, আমি যদি সেটা বুঝতে পারি, আমি তো সেটা পান করতে চাবো না। এটা ভোটারদের জন্য একটা চ্যালেঞ্জ, পার্টিকুলারলি এখানে এই সংস্কার প্রয়োজন, একটা রিফর্ম ইজ ইনএভিটেবল প্রসেস, এটা আমাদের প্রয়োজন। এবং এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই ছিল সংস্কার, কিন্তু এটাকে একটা প্যাকেজের মাধ্যমে দেওয়া মানুষকে একটা সংকটের মধ্যে ফেলে দেওয়া হলো। জনাব তালুকদার, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে ভোট কেন্দ্রের প্রস্তুতি আর ব্যালট ব্যবস্থাপনা, সেক্ষেত্রে আসলে কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন, আপনি বলছিলেন সে বিষয়ে? ভোট কেন্দ্রের চ্যালেঞ্জ, এটা তো ভোট তো একটা চলছে, ভোট তো এর আগেও নিয়মিতই হচ্ছে। ভোটটা কতটা জন অংশগ্রহণমূলক হচ্ছে, কতটা একটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। আর তার তো আমরা গুণগত পরিবর্তন দেখছি না। 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, আর এই 2026 নির্বাচন, এটার মধ্যে তার কনটেক্সট ভিন্ন, কিন্তু আউটকাম তো একই। জি, আমরা আবার আসবো এই বিষয়ে।